স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নজহাত রাহনুমা। জ্বালানি তেলের জন্য সারা দেশের ফিলিং স্টেশনে গ্রাহকের চাপ বেড়েই চলছে। রাজধানী, জেলা, উপজেলা সর্বত্র প্রায় একই অবস্থা। যানবাহনের সারিতে অলিতে গলিতে ছড়িয়ে গেছে। অনেকে ভোর থেকে তেলের জন্য অপেক্ষা করতে থাকেন। সরকার অবশ্য বলছে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। কিছু লোক কৃত্রিম সংকট সৃষ্টি করছে। জ্বালানি তেলের মজুত ও চোরা চালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটছে। জ্বালানি তেলের খবর নিয়ে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, রাজধানীর পাম্পগুলোতে আজ তেলের সরবরাহ কেমন দেখছেন এবং সেখানে গ্রাহকের চাপ কি অবস্থা আমাদের জানাবেন। হ্যাঁ নুজাত, আপনি যেমনটা বলছিলেন, আসলে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট থেকে কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে এবং যার চিত্র যদি একটু দেখাতে চাচ্ছি, যে আপনি দেখতেই পাচ্ছেন যে যেই পরিবহনগুলোর, অর্থাৎ যেই পরিবহনগুলো তেলের মাধ্যমে আসলে চলে, সেইগুলোর যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু আমরা যে রাজধানীর সকাল থেকে বেশ কয়েকটি তেলের পাম্পে গিয়েছিল, আসলে তাদের অবস্থা সেটা হচ্ছে অনেকগুলো তেলের মজুদ বা তেলের যে সরবরাহ, সেটা তারা বলছে যে তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তারা রেশনিং যে পদ্ধতি, সেটা কিন্তু অনুসরণ করছেন এবং অনেকগুলো পাম্প আমরা দেখেছি যে এখন বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি পাম্প রাজধানীতে তেল দিচ্ছে এবং সেই বিষয়ে তারা বলছে যে দুপুর 2টার পর থেকে তাদের যে তেল যে সরবরাহ, সেটা তারা চালু করবে এবং অনেকগুলো পাম্প, যেমন এর মধ্যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখান থেকে তারা এখানে দিচ্ছে। তবে এখানে কিন্তু রেশনিং পদ্ধতি দিচ্ছে না, যে যার যতটুকু লাগে সেই পরিমাণই দিচ্ছে। তবে এই যে তেলের জন্য আমরা দেখেছি যে বাড়তি একটা চাপ, এতে করে সড়কেও কিন্তু যেই লাইন, সেই লাইনে অলিগলিতেও কিন্তু ছড়িয়ে গেছে। আমি যদি এখানে দাঁড়িয়ে এখান থেকে প্রায় দীর্ঘ কয়েক কিলোমিটার যদি বলি, সেটা এই যে লাইন, সেই লাইন কিন্তু ছড়িয়ে গেছে থেকে কিন্তু যানবাহন যে এই লাইন, সেটা কিন্তু রাজধানীতে যে সড়ক, সেই সড়কে কিন্তু প্রভাব পড়েছে এবং বিশেষ করে গাড়িগুলো দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে তেলের জন্য বা জ্বালানি তেলের জন্য যে এখানে যারা ভোক্তা রয়েছে, তাদের সাথে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বাক বিতণ্ডাও হচ্ছে। মূলত আসলে তেল সরবরাহকে কেন্দ্র করে আসলে কয়েকটি যা তেলের পাম্প রয়েছে, তারা বলছে যে তাদের যে চাহিদা অনুযায়ী, অর্থাৎ ভোক্তার চাহিদার অনুযায়ী, আগে যে তাদের তেলের যেই চাহিদা ছিল, সেই মতো কিন্তু আসলে তারা ডিপোগুলোতে পাচ্ছে না। তার অন্যতম কারণ আপনি জানেন যে সরকার কিন্তু বলছে যে তেলের মজুত রয়েছে, তবে আপনি জানেন যে কালোবাজারি এবং বিশেষ করে বেশ কয়েকদিন ধরে কিন্তু যেই আলোচিত যে খবর, যে আসলে তেলের যেই মজুদ, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা পাচ্ছেন এবং সেটা এই যে কালোবাজারি বা যে কারসাজি করে তেল সরিয়ে রেখেছে, এতে কিন্তু এক ধরনের কৃত্রিম যে সংকট, সেই সংকট কিন্তু তৈরি হচ্ছে এবং সেই প্রভাবগুলোই কিন্তু আসলে পড়ছে এই যা সাধারণ পর্যায়ে। এবং বিশেষ কয়েকটি কারণেই কিন্তু আমরা দেখছি যে কয়েকটি কারণ যদি হাতে গোনা বলতে থাকি, সেটা হচ্ছে যে যার যতটুকু লাগবে তার চেয়ে কিন্তু আমরা দেখেছি যে বেশি মজুতের যে প্রবণতা, তারপরে সরবরাহ সংকট, বিশেষ করে কয়েকটি কারণকে কেন্দ্র করেই আসলে এই যে জ্বালানি তেলের যে সংকট, সেটা কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। আর এবং এর প্রভাব আপনি জানেন যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখছি, চলাকালীন সময়ে কিন্তু বিশ্বব্যাপী যে তেলের যেই সংকট, সেটা কিন্তু হয়েছে এবং তার প্রভাব কিন্তু আমাদের এই দেশেও কিন্তু পড়েছে এবং দেখতেই পাচ্ছেন আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়েছি যে মানুষের যে বাক বিতণ্ডা এবং তেল নিয়ে, এবং সেই পরিস্থিতি কিন্তু এখনও বিরাজমান হয়েছে। তবে তেলের পাম্পগুলো এখনও তেল দিচ্ছে, যে জ্বালানি তেল সরবরাহ করছে, তবে সেটা সীমিত পরিসরে। নুজাত, এই ছিল আমার কাছ থেকে যে রাজধানীর যে তেলের পাম্প যে ছিল তার সর্বশেষ খবর। নুজাত, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। দর্শক, জ্বালানি তেলের আরও খবর নিয়ে এবারে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। সুলতান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমনটা আমরা জানতে পেরেছি। তো দিনাজপুরে এর প্রভাব কেমন দেখছেন?
নুসরাত, আপনি জানেন যে সারা দেশের যে তেলের যে সংকট, বিশেষ করে জ্বালানি তেল, অকটেন এবং পেট্রোলের যে সংকটটি ছিল, সেটি কিন্তু আমরা দেখেছি যে গতকালকে থেকে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম তিনি কিন্তু একটি টিম তৈরি করে দিয়েছেন এবং বেশ কয়েকটি তেলের পাম্পগুলোকে ঘিরে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছেন এবং তিনি কিন্তু ঘুরে ঘুরে তেলের পাম্পগুলোতে যাচ্ছেন এবং যেখান থেকে যেদিন তেল দেওয়া হচ্ছে সেই দিন থেকে কিন্তু সেই নির্ধারিত পাম্পে গিয়ে ম্যাজিস্ট্রেট অবস্থান করছেন এবং তিনি পাম্প কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কি পরিমাণ তেল দেওয়া হবে সেই পরিমাণ কিন্তু আলোচনা করে এই কাজটি করছেন। আমরা দেখেছি গতকালকে দিনাজপুরের আমি যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এটি দিনাজপুরের মডার্ন মোড় রহমান ফিলিং স্টেশন। এখানে গতকালকেও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু উপস্থিত থেকে প্রায় 5,500 লিটার তেল কিন্তু এখানে থেকে দেওয়া হয়েছে এবং গতকালকে দুপুর 1টা থেকে শুরু করে রাত গভীর পর্যন্ত কিন্তু তেল দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে মানুষের যে তেলের যে একটা চাহিদা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গিয়েছে এবং লম্বা একটা লাইন কিন্তু এখানেই দাঁড়িয়েছিল এবং প্রথম দিকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে 300 টাকা করে তেল বরাদ্দ করা হয়েছিল এবং শেষের দিকে কিন্তু গিয়ে সেটিকে আবার বেড়ে গিয়েছে, অর্থাৎ 500 টাকা পর্যন্ত কিন্তু তেল এই ফিলিং স্টেশন থেকে দেওয়া হয়েছে এবং এটি বলছেন যে এখানকার যিনি ম্যানেজার রয়েছেন বজরুল আলমের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে তেলের আসলে তারা যে দিনাজপুরের পার্বতীপুরের যে ডিপো থেকে যে তেল অকটেন এবং পেট্রোলের যে বরাদ্দ পায় সেটি কিন্তু আসলে নিয়মিত যেভাবে পাচ্ছিল সেটি কিন্তু তারা পাচ্ছে না, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যে তেলটুকু লাইন ধরে কিন্তু সেই ডিপো থেকেও তেল নেওয়া হচ্ছে। এটি কিন্তু আসলে দিনাজপুরের যে পার্বতীপুরের 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেখানে কিন্তু এই চিত্রটি রয়েছে। আরেকটি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে দিনাজপুরের যে পার্বতীপুরের যে 3টি ডিপো রয়েছে, অর্থাৎ ভারতের সাথে ফ্রেন্ডশিপ যে পাইপ লাইনের মাধ্যমে গত কালকেও কিন্তু রাত 6:58 ভারতের নোমালীগড় রিফাইন যে লিমিটেড এর সাথে বাংলাদেশের যে একটা ফ্রেন্ডশিপ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী কিন্তু কালকে 7,000 মেট্রিক টন ডিজেল কিন্তু এসছে এবং গতকালকে থেকেই এই ডিজেলের যে পাম্পিংয়ের যে কাজগুলো কিন্তু শুরু করেছেন এবং দিনাজপুরের যে পার্বতীপুরের যে মেঘনা লিমিটেড কর্পোরেশনের যিনি ম্যানেজার রয়েছেন অপারেশনস কাজী রবিউল আওয়াল এর সাথে তার আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আগামী 30 তারিখ পর্যন্ত এই কাজ চলবে। নুসরাত। সুলতান মাহমুদ যুক্ত ছিলেন দিনাজপুর থেকে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার আগুনের ঘটনা ঘটেছে। গত বছর শুষ্ক মৌসুমে 6 মাসে 2 বার আগুন লেগেছে। 1.5 যুগে বনে আগুন লেগেছে 26 বার। আগুন নেভানোর কাজে বন বিভাগের রয়েছে নানা সীমাবদ্ধতা। শুষ্ক মৌসুমে সুন্দরবনে বাড়ে আগুন লাগার আতঙ্ক। গত বছরের মার্চে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতলী ও গুলিশাখালী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পুড়ে যায় প্রায় 26 একর জমির গাছপালা, লতাগুল্ম। অগ্নিকাণ্ডের বেশিরভাগ ঘটনাই ঘটেছে বনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। অভিযোগ রয়েছে বেশিরভাগ আগুন লেগেছে জেলে মোয়ালদের অসাবধানতার কারণে। সুন্দরবন আমরাই ব্যবহার করি, আমরাই সবকিছু মাছ ধরি, কাঁকড়া ধরি, তারপরে ওই চরজাল দিই, আমরাই ব্যবহার করি। তাহলে আমাদেরকে সতর্কভাবে সুন্দরবনে থাকতে হবে। এছাড়া মাছ ধরার সুবিধার্থে বেশ কয়েকবার আগুন লাগিয়েছে স্থানীয় একটি চক্র। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হলেও জড়িতদের বেশিরভাগই আইনের আওতায় আসেনি। আমরা চাই সুন্দরবনটা ভালো থাকুক এবং সুন্দরবনটা সচেতন থাকুক, আগুন যেমন না লাগে। আগুন জ্বললে আমাদের ক্ষতি। সুন্দরবনে কোনো আগুন নিয়ে যাওয়া যাবে না, কোনো ম্যাচ লাইট, বিড়ি, সিগারেট এগুলো খাওয়া যাবে না। চলতি বছরের শুরুতে বনে অগ্নিকাণ্ড রোধে নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। আমরা রেগুলার সিপিজি, বিটিআরটি সহ প্রতিদিনই এই সেনসিটিভ এলাকাগুলোতে পায়ে টহল করি, এলাকায় প্রচার প্রচারণা চালাই। যেমন আমাদের কিছু লিফলেট আছে, মসজিদের ইমামদের দিয়ে মসজিদে ধর্মীয়ভাবে আমরা এটাকে যাতে মানুষ এ ব্যাপারে সচেতন হয় সেভাবে আমরা সচেতন করি, বাজারঘাটে মাইকিং করি। এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। যারা ওই সব জায়গাতে মাছ ধরে সেসব জায়গাতে আমরা লোকজনকে আইডেন্টিফাই করেছি এবং আমরা একটা মোটামুটি একটা তালিকা করেছি। এই বছরই প্রথমত যেটা করেছি যে আমাদের বিগত বছরের 2টা ফায়ার ফাইটিং মেশিন ছিল, এই 2টা ফায়ার ফাইটিং মেশিনকে বুথে স্থাপন করে ইতিমধ্যে কিন্তু আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি, মহড়া দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণে আজ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে। এই বিষয়ে কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিগারেট, মশাল ও অন্যান্য দাহ পদার্থ নিয়ে বনে প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষেধ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধের খবর। মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 2 দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হুতিরা যুদ্ধে জড়িয়ে পড়ায় লোহিত সাগরে জাহাজ চলাচল অনিরাপদ হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 1 মাস পূর্ণ হলো। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইরানে নিহত হয়েছে অন্তত 1900 জন, লেবাননের প্রাণহানি 1150 ছাড়িয়েছে। ইরাকে 96 এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে কমপক্ষে আরও 30 জনের প্রাণ গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির কেরমানশাহ প্রদেশে অন্তত 20 জন নিহত হয়েছে। ভোরে রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি স্থাপনা এবং একটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়। এর আগে শুক্রবার ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জন্য ইরানকে দায়ী করছে কুয়েত। আর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 12 সেনা আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অবশ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, হুতিরা যদি লোহিত সাগরের জাহাজ চলাচলের পথ বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অনেকে। যুদ্ধের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান খুঁজতে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে পড়ল বাংলাদেশ। হালনাগাদ করা তালিকায় হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের দলের অবস্থান এখন 181 নম্বরে। অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম 5 ধাপ এগিয়ে 103 নম্বরে উঠেছে। শীর্ষ 10-এর কয়েকটি দলের র্যাঙ্কিংয়ে ওঠানামা হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 1 ধাপ পিছিয়ে 3 নম্বরে নেমেছে। আর আর্জেন্টিনাকে টপকে 2-এ উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ 5 ম্যাচের 4টিতে জেতা স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে। অবস্থান অপরিবর্তিত আছে 4র্থ স্থানে থাকা ইংল্যান্ডের। তবে 1 ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। 6 থেকে 5 নম্বরে উঠে এসেছে দলটি। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার আপ হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামের 17 মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দারুণ এক হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। প্রথমার্ধের অতিরিক্ত 8 মিনিট সময়ের শেষ দিকে গোলের দেখা পায় বাংলাদেশ। রোনান সুলিভানের কর্নার শটে গোল করেন ডিফেন্ডার আব্দুল রিয়াদ ফাহিম। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। রানার আপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।